নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে সামরিক যুদ্ধ, অস্ত্রশস্ত্র নেই যে যুদ্ধ, সেই যুদ্ধ থামাবার চেষ্টা শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সামরিক অঙ্গনে যুদ্ধ বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু ব্যবসার অঙ্গনে শুরু হয়ে গেছে আর এক নতুন যুদ্ধ। আপনারা এটাকে বলছে বাণিজ্য যুদ্ধ। আমদানি রপ্তানির ওপরে ট্যারিফ বা শুল্ক লাগানো নিয়ে তার বিরোধিতা, ট্রাম্পের কথা, সেগুলো আপনারা জানেন। পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে সেই যুদ্ধ ইতিমধ্যে শুরু করে ফেলেছেন আমাদের ট্রাম্প সাহেব। এখন সেই যুদ্ধ শুরু করেছেন, কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ আমেরিকার, মানে আপনারা ভাবছেন যে মেক্সিকো আছে, কানাডা আছে, আরও বহু দেশ আছে, ইউরোপের দেশগুলো আছে, আমাদের ইন্ডিয়াও রয়েছে, কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ যে দেশের সঙ্গে আমেরিকার ট্রাম্প সাহেবের, সেটা হলো চীনের সঙ্গে যুদ্ধ। এই চীনের সঙ্গে যুদ্ধ এটাও শুরু হয়ে গেছে। উদ্দেশ্য কি এই যুদ্ধের? উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। অর্থাৎ আমেরিকার যে সমস্ত, যে চীন সারা বিশ্ব জুড়ে যে ব্যবসা শুরু করে দিয়েছে, বাণিজ্য শুরু করেছে, সেই একাধিপত্য যেটা তৈরি করেছে চীন বাণিজ্যে, সেই একাধিপত্যকে ভেঙে দিয়ে সেখানে আমেরিকার আধিপত্য প্রতিষ্ঠা করা, এইটাই হচ্ছে আমেরিকার লক্ষ্য। বাণিজ্যে আমেরিকার এই যে লক্ষ্য তৈরি করার উদ্দেশ্য, এই উদ্দেশ্যে আমেরিকা ইতিমধ্যে চলে গেছে, চীনকে হারিয়ে প্রথম রাউন্ডে জিতে গেছেন। কিভাবে জিতে গিয়েছেন সে কথাটা বলবো এখন। হ্যাঁ, এটা ঠিক যে চীনকে পরাস্ত করতে পারেননি, কিন্তু পরাস্ত কি করে হবে? এটা কি এক রাউন্ডের লড়াই? এটা তো বহু বহু রাউন্ড ধরে এই লড়াই চলবে। এই লড়াইয়ের মধ্যে ফার্স্ট রাউন্ড যেটা, সেই রাউন্ডে চীন নকআউট হয়নি, কিন্তু পয়েন্টে, মুষ্টিযুদ্ধে ইত্যাদিতে যে পয়েন্টে লড়াই হয় না, মুষ্টিযুদ্ধ হয়, কুস্তিতে হয়, এই যে পয়েন্টে লড়াই, সেই লড়াইতে প্রথম রাউন্ডে জিতে গেলেন ট্রাম্প সাহেব। কিভাবে এবং কোথায় লড়াই সেটা বলি। পানামা খালের বা পানামা ক্যানেল, তার কথা আপনারা জানেন। সুয়েজ খালের মতো পানামা খালও প্রাকৃতিক নয়, মানুষের তৈরি। এটা উত্তর আমেরিকা মহাদেশের একেবারে দক্ষিণে, একেবারে নিচে একটা ছোট্ট রাষ্ট্র যে আছে পানামা, সেই পানামার মধ্যে অবস্থিত হচ্ছে এই ক্যানেলটি। পানামা দেশটির আয়তন মাত্র ৭৫,৪১৭ বর্গ কিলোমিটার, মানে পশ্চিমবঙ্গের চেয়ে বেশ খানিকটা ছোট, এবং বাংলাদেশের প্রায় অর্ধেক বাংলাদেশের। যে জায়গাটিতে এখন পানামা খাল, সেটা আগে ছিল কিরকম? একটা সরু ডাঙা জায়গা, সরু স্থলভূমি। এই সরু স্থলভূমিটা কেমন ছিল দেখতে? যেমনভাবে মানুষের শরীরটা এই বুক পা থেকে নিচের দিকে থাকে, মাঝখানে একটা গলার উপরে থাকে আবার একটা অংশ, সেটা হচ্ছে আমাদের মাথা ইত্যাদি। তা এই পানামা খালটা হচ্ছে, এই পানামার যে খাল, যে জায়গা, পানামা যে জায়গাটা, সেটা ছিল একটা সরু ডাঙা। এই ডাঙাটা কি ছিল? নিচে দক্ষিণ আমেরিকা, ওপরে উত্তর আমেরিকা। মানচিত্রের দিকে তাকাবেন, দেখবেন নিচে দক্ষিণ, ওপরে উত্তর। এবং এই সরু ডাঙাটা ছিল যেভাবে মানুষের ধড়ের সঙ্গে তার মুন্ডু, মাথা যুক্ত থাকে, আর এই জায়গাটা সে একটা গলার উপরে যুক্ত থাকে। এই পানামা, এটা হচ্ছে সেই গলার মতো, এবং তেমনই এই জায়গাটা যুক্ত করে রেখেছিল আমেরিকার সঙ্গে, উত্তর আমেরিকার সঙ্গে দক্ষিণ আমেরিকাকে। আর এই গলার দুই পাশে কি ছিল? দুটো সমুদ্র ছিল। এই সমুদ্র দুটো, একটা হচ্ছে আটলান্টিক ওশান আর একটা হচ্ছে প্যাসিফিক ওশান। এবং আগে হতো কি,
যখন কোনো রাজ্যকে ওই দিক থেকে কোনো অংশকে যদি চলে আসতে হতো, মানে আটলান্টিক ওশানের দিক থেকে কাউকে যখন চলে আসতে হতো, তখন তাকে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার নিচে দিয়ে ঘুরে তারপরে তাকে আসতে হতো। তো এখন সেই জায়গাটা, এই খালটা, এটা এখন নয়, অনেকদিন আগেই হয়েছে, 20 শতাব্দীতে হয়েছে। তো এই খালটা হচ্ছে কাটার ফলে এখন যুক্ত হয়ে গেছে উত্তর, ওই যে প্যাসিফিক ওশান আর আটলান্টিক ওশান, এই দুটো যুক্ত হয়ে গেছে। এই খালটা মানে এই পানামা ক্যানেল, এটা লম্বায় মোটামুটিভাবে 82 কিলোমিটার বা 50 মাইলের মতো, আর চওড়ায় এটা ক্ষেত্র বিশেষে 150 থেকে 300 মিটার, যেটা হচ্ছে 500 থেকে 1000 ফুট। এইটা হচ্ছে চওড়া। আর গভীরতা এক এক জায়গায় এক এক রকম, সেটা নিয়ে কোনো কথা বলছি না। পানামা খাল পৃথিবীর ব্যস্ততম সামুদ্রিক যে অঞ্চল তার মধ্যে পড়ে। এটা হচ্ছে পানামা খাল দিয়ে সারা পৃথিবীর সমুদ্রপথে যত যাতায়াত হয়, যত বাণিজ্য হয়, এই ছোট্ট জায়গাটার উপরে, ক্যানেলের উপর দিয়ে দুনিয়ার মোট বাণিজ্যের 6% সামুদ্রিক বাণিজ্য এই জায়গাটার উপর দিয়ে যায়। এতেই বোঝা যায় কি প্রচণ্ড রকমের ব্যস্ত এই জায়গাটি। পানামা ক্যানেল তৈরি করে আমেরিকা যুক্তরাষ্ট্র, এবং পরবর্তীকালে এর মালিকানা তুলে দেয় পানামা সরকারের হাতে। এক সময় মালিকানার হাত বদল হয়ে এটা চলে আসে হংকংয়ের একটা কোম্পানি, CK হাচিনসন হোল্ডিং নামের এক কোম্পানির হাতে। তারা ছিল এর মালিক, মানে এই খালটা, এই ক্যানেলটা তাদের সাথে লিজ দেয়া, দীর্ঘমেয়াদী লিজ ছিল। এই লিজ দেওয়ার ফলে এখন এই খালের মালিকানা বাস্তব অর্থে সেটা ছিল চীনের ওই কোম্পানি, চীনের মানে তখন হংকংয়ের ওই কোম্পানি CK হাচিনসন নামের সেই কোম্পানি। হংকং তখন ছিল ব্রিটিশের হাতে, ব্রিটেনের হাতে ছিল হংকং। পরে ব্রিটিশের হাত থেকে হংকং চীনের কাছে চলে যাওয়ার পর থেকে প্রায় আক্ষরিক অর্থে চীন হয়ে উঠেছিল এই পানামা ক্যানেলের মালিক। না হলে ওই কোম্পানি বিপদে পড়বে, কোম্পানিকে বিপদে ফেলবে চীনের রাজা, চীনের কমিউনিস্ট পার্টি, চীনের বর্তমান শাসক তারা। এবং দুনিয়াব্যাপী চীনের এই বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের একটা বড় অংশ ছিল এই পানামা ক্যানেল। এখান দিয়ে বিপুল পরিমাণ চীন, আপনারা জানেন যে চীনের একটা বড় অংশ যেহেতু ট্যারিফ কমাবার জন্যে তারা কানাডা এবং মেক্সিকোতে তারা তাদের সমস্ত কারখানা স্থাপন করেছিল, সেখান থেকে যুক্তরাষ্ট্রের বাজার ইত্যাদি ধরার জন্যে। তো এইখানটা দিয়ে সেখানে সমস্ত জিনিস নিয়ে যেতে হলে এই পানামা ক্যানেলের ওপর দিয়ে, এর ভেতর দিয়ে যেতে হতো। এখান দিয়ে চীনের পণ্যবাহী জাহাজ প্রচুর পরিমাণে যেত, মানে মোট যত জাহাজ এই জায়গা দিয়ে যাওয়া আসা করত তার প্রায় 25%, অর্থাৎ 1/4 জাহাজ এবং বাণিজ্য চলত চীনের একার। তাহলেই বুঝতে পারছেন এই জায়গাটার ওপর চীনের গুরুত্ব। আর এইটা করতে গিয়ে চীন কি করত, ওই যাদের হাতে মালিকানা ছিল তাদেরকে দিয়ে চীনের জাহাজ গেলে তাদের জন্য একরকম ব্যবস্থা, নানা রকমভাবে ভাগ করে ব্যবস্থা করে তাদের জন্য বিশেষ ব্যবস্থার মধ্যে ফেলা হতো, এবং তাদের কাছ থেকে এই যাতায়াতের জন্য যে টোল নেওয়ার দরকার হতো সেই টোলটাও তাদের জন্য ছিল কম। ক্রমশ এই চীন এই ক্যানালকে প্রায় তাদের নিজেদের সম্পত্তি করে তুলেছিল। তারা যে শুধু মেরিটাইম সুবিধা বলতে যেটা বোঝানো হয় তা নয়, ক্যানাল দেখাশোনার দায়িত্ব, যেহেতু হাচিনসন কোম্পানি হংকংয়ের কোম্পানি, হংকং এখন চীনের, সুতরাং বহু চীনা তারা এই কোম্পানিতে কাজের জন্য তাদেরকে পাঠাতে হতো, চীন থেকে পাঠানো হতো, এই পানামাতে পাঠানো হতো। তারা এসে পানামার সাথে তাদের আগে থেকেই ওই কোম্পানির একটা রেসিডেন্সি, একটা এগ্রিমেন্ট ছিল যে তারা এখানে আসবে, এতদিন নির্দিষ্ট 2 বছর থাকবার পর তারা পানামার অধিবাসী হয়ে যাবে, এবং পানামার রেসিডেন্ট হওয়ার পর আবার পানামার সাথে স্পেনের, ইউরোপের
স্পেনের অনেক আগের থেকেই চুক্তি ছিল। সেটা কি? সেটা হচ্ছে একসময় এই পানামা ছিল স্পেনের অধিকারে। ফলে 2 বছর নাগরিক হিসেবে কোনো চীনা পানামায় থাকলে, নাগরিক হিসেবে পানামার নাগরিক হয়ে গেল, 2 বছর থাকলো, তারপরে তার অধিকার হতো স্পেনের নাগরিকত্ব নেয়ার, স্পেনে যাওয়ার, এবং স্পেন তাকে নাগরিকত্ব দিতে বাধ্য। অর্থাৎ সে এখান থেকে চলে গেল স্পেনে। আবার স্পেন থেকে আপনারা জানেন এখন ইউরোপীয় ইউনিয়নের একটা অংশ স্পেন, এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে যে কেউ ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইউরোপের যে কোনো দেশে তারা সেখানে যেতে পারে, সেখানে থাকতে পারে, সেখানকার অধিবাসী হতে পারে। স্পেনের অধিবাসী হলে সেখানকার অধিবাসী হবে। এই নিয়মটা থাকার পর একটা চীনের একটা বড় অংশের মানুষ নিয়মিতভাবে চীন থেকে তাদের পানামায় পাঠানো হতো এই কাজ করবার জন্যে। পানামা থেকে তারা স্পেনে চলে যেত, আবার তাদের জায়গায় নতুন লোক আসতো, অর্থাৎ আবার স্পেন থেকে তারা সারা ইউরোপে ছড়িয়ে পড়তো। এইভাবে চীন তাদের আধিপত্য বিস্তার করেছে সব দিক দিয়ে। তো এই যে জিনিসটা ছিল, এর ফলে হলো কি, এই রুট ধরে ইউরোপের দেশগুলোতে চীনাদের সংখ্যা বাড়তে থাকলো। এভাবে চীন সারা বিশ্বকে ক্রমশ তাদের অধিকারে নিয়ে আসছে, একদিকে বাণিজ্য, একদিকে বসতি, এই সব করে। ট্রাম্প সাহেব তাই আসার আগে থেকেই তিনি যে ছক করেছিলেন, প্ল্যান করেছিলেন, তাতে ছিল চীনের প্রভাব নষ্ট করাটা হচ্ছে প্রাথমিকতা। ক্ষমতায় বসেই তিনি ঘোষণা করেছিলেন পানামা খালের দখল নেবেন, এবং এই দখল নেওয়াটা তার যথেষ্ট, তাদের আমেরিকানদের তাদের সপক্ষে অনেক কারণও আছে। তার কারণ এই খাল অনেকেই, ফ্রান্স ইত্যাদি অনেকেই তৈরি করার জন্য চেষ্টা করেছিল, তারা পারেনি। আমেরিকা শেষ পর্যন্ত এই ক্যানেল তারাই সম্পন্ন করে, তারাই ঠিকমতো কাজ করে, নতুন প্ল্যান তৈরি করে, সব কিছু করে তারাই এটা করেছিল। সুতরাং ট্রাম্প যে বলছে তার পক্ষে অনেক রকম কারণ আছে। ট্রাম্প কানাডা, মেক্সিকো এদের সবার উপরে ট্যারিফ বাড়িয়েছে, কারণ এখানে চীনারা এখানে কারখানা তৈরি করে তার সুযোগ নিচ্ছিল নানা রকম, সেটা করতে বন্ধ করবার জন্য তাদের ট্যারিফ বাড়িয়েছেন। তো এখন মানে উনি যে ট্রাম্প সাহেব যে এত গোপনে কাজ করতে এগিয়ে গেছেন এবং ভেতরে ভেতরে এতটা এগিয়ে গিয়েছেন, সেটা কিন্তু চীন ধরতে পারেনি। কি করেছে ট্রাম্প করেছেন কি, আমেরিকারই একটা কোম্পানি, তার নাম হচ্ছে ব্ল্যাক রক, আমেরিকার কোম্পানি, তাকে দিয়ে হংকংয়ের হাচিসন কোম্পানির কাছ থেকে পানামা ক্যানেলের পুরো দায়িত্ব তুলে নিয়েছেন আমাদের আমেরিকার ট্রাম্প সাহেব। 45টা পোর্ট যেখানে যেখানে গিয়ে দাঁড় করাবার জায়গা, সেখানে এই যে 45টা পোর্টের সত্ত্ব কিনে নিয়েছে আমেরিকার ওই ব্ল্যাক রক কোম্পানি। এই কোম্পানির কত টাকার বিনিময়ে? 22.8 বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এখন পানামা ক্যানেল চলবে। চীন নয়, আমেরিকার কথাতে এখন পানামা ক্যানেল চলবে। আর এই খবর প্রকাশ্যে আসতে চীন একেবারে রাগে অগ্নিশর্মা। সিপিসি বা কমিউনিস্ট পার্টি অফ চায়না তীব্র ভাষায় সমালোচনা করেছে এই চুক্তির, বলেছে এটা চীনের সঙ্গে হাচিসন মালিক লি কা-সিংয়ের চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। শরীরে চীনা রক্ত নিয়ে কিভাবে তিনি চীনের এত বড় ক্ষতি পারলেন ইত্যাদি নানা রকম কথা বলছে। চীন এত রেগে গিয়েছে। আগে কানাডা ও মেক্সিকোর চীনা কারখানাগুলোতে কম টোল ট্যাক্স দিয়ে কাঁচামাল ইত্যাদি নিয়ে গিয়ে চীন বাজার দখলের খেলায় এগিয়ে গিয়েছিল। আমেরিকা হেরে যাচ্ছিল, দখল করছিল চীন সেই বাজার। সেই ধাক্কা, সেই যে পদ্ধতি, একটা বড় ধাক্কা খেলো। এমনতর অনেক সুবিধা চলে গেল তাদের। আমেরিকা সেখানে অনেক আপার হ্যান্ড পেয়ে গেল। এবার চীনের গাত্রদাহ তাহলে কেন হবে না? বিশ্বব্যাপী বাজার দখলের চীনা উদ্যোগ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্তর্গত সিপিইসি বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্পে যেন চীনের শনির দৃষ্টি পড়েছে। গোয়াদার বন্দর চীন যেটা তৈরি করেছিল বালুচিস্তানে, সেই প্রকল্পে ভবিষ্যৎ অন্ধকার হতে চলেছে।
কার জন্যে? বালোচদের জন্যে। বালোচরা কবছর আগে, বোধহয় 3-4 বছর আগে, সেখানে একটা গওয়াদার বন্দরে চীনের তৈরি 5 স্টার হোটেলকে তারা সেখানে করেছিল, বম্বিং করেছিল। এখন আবার সেটা শুরু হচ্ছে, আর বহুবার বালোচরা চীনাদের হত্যা করছে, আক্রমণ করছে। এদিকে একদিকে বালোচের সিপিএসি গদার বন্দরের এই অবস্থা, এদিকে পানামা ক্যানেলের এই অবস্থা। চীনের এখন বড় দুঃসময় আসছে। দেখা যাক সেখানে ইউনুস সাহেব গিয়ে চীনকে কি সুবিধা দেন। এখন যে ব্যাপারটা হচ্ছে, তার মানে ফার্স্ট রাউন্ডে জিতলেন ট্রাম্প নিশ্চিতভাবে। এখনকার মতো এখানেই থামছি। ভালো থাকবেন, ধন্যবাদ।